আর এটা অনেকটা জায়গা জুড়ে মহানদীর এক্কেবারে তীরে, একপাশে মহানদী আর পাহাড়ের চূড়ায় রয়েছে বেশ কয়েকটা কটেজ। আর আপনারা অনেকেই হয়তো এখনও এই অফবিট জায়গাটার সন্ধান জানেন না, আবার অনেকেই হয়তো জানেন। তো যারা জানেন না তাদের জন্য আমাদের এই ব্লগটি। গত এক দশকে পর্যটন মানচিত্র আমূল বদলেছে। উড়িষ্যা বলতে বাঙালি আর কেবল পুরী গোপালপুর বোঝে না। ভ্রমণ পিপাসু বাঙালির দল চষে বেড়াচ্ছে দুবলাগড়ি থেকে কোরাপুট বা সাতকোশিয়া থেকে দেওমালি। হাউস অফ টেলসও আজ পৌঁছে গেছে একেবারে আনকোরা, নাম না জানা একটা জায়গায়। যেখানে পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, মন্দির কি নেই। সম্পূর্ণ নতুন অফবিট এই জায়গার সন্ধান নিয়ে শুরু করছি আজকে একটা ঝকঝকে নতুন ব্লগ। নমস্কার, হাউস অফ টেলসের ওড়িশা রোড ট্রিপ সিরিজের তৃতীয় এবং শেষ ব্লগে সকলকে স্বাগত। আজকের এই শেষ ব্লগে থাকছে দুর্দান্ত একটি অফবিট জায়গার সন্ধান। যেমনটা আগের ব্লগে দেখেছেন, সপ্তশয্যা ঘুরে আমরা 3 দিন থাকলাম পুরীতে। আর আজ সকাল সকাল পুরী থেকে চেক আউট করে পুরী ভুবনেশ্বর হাইওয়ে ধরে চললাম, যাব সিধামুলা নেচার ক্যাম্প। অপূর্ব সুন্দর একটি অফবিট জায়গা সেটা। হাইওয়ের ধারে অনেকগুলো ব্রেকফাস্টের জায়গা পড়ে। আমাদেরও পেটে কিছু পড়েনি সকাল থেকে, তাই দাঁড়ালাম। একেবারে চালু দোকান। অর্ডার করার সঙ্গে সঙ্গেই গরমাগরম দোসা হাজির। পিপলি থেকে নিলাম বাম দিকের টার্ন, আর কিছুক্ষণ এভাবে চলতে চলতে পেলাম পাহাড়ের দেখা। ল্যান্ডস্কেপটা এখানে অপূর্ব সুন্দর। দুপাশে সার দিয়ে গাছ ঘিরে রেখেছে রাস্তাটাকে। উড়িষ্যাতে এই কদিন নানান রাস্তায় ঘুরলাম। মেন রোড, মাঝারি ব্যস্ত বা একেবারে প্রত্যন্ত গ্রামের রাস্তা। একটা জিনিস বুঝলাম, এখানে রোড কন্ডিশন মোটের ওপর সব জায়গাতেই ভালো। যে জায়গাটা দেখছেন, এখানে একটা নীলমাধবের মন্দির আছে। আমরা আগে পৌঁছই, তারপর এখানে আবার আসব। পুরী থেকে সিধামুলা ওই 3.5 ঘন্টার পথ। এবার বলি, আপনারা দুদিনের ছুটিতে কলকাতা থেকে ডিরেক্টও কিন্তু এখানে আসতে পারেন। ডিরেক্ট এলে কিভাবে আসবেন? প্রথমত, সিধামুলা হলো ওড়িশার নারায়ণগড় জেলায় অবস্থিত। কলকাতা থেকে ডিরেক্ট যদি ট্রেনে আসেন তাহলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো খোর্দা রোড। সেখান থেকেও ডিস্টেন্স মোটামুটি 75 কিলোমিটার, মানে ধরুন ওই 2 ঘন্টার পথ। আর যদি বাই রোড আসেন তাহলে কটক এসে মঙ্গলি চক বলে যে জায়গাটা, সেখান থেকে নিতে হবে ডান দিক।
আমাদের সপ্তসজ্জার ব্লগে এই রাস্তার ডিটেল বর্ণনা দেওয়া রয়েছে, কারণ সপ্তসজ্জাও তো একই রাস্তাতেই মোটামুটি পড়ে। এই ব্লগটা এখনো যদি দেখে না থাকেন তাহলে দেখার অনুরোধ রইল। কথা বলতে বলতে কখন যে মহানদী আমাদের সঙ্গ নিয়েছে। সামনে পড়ে মহানদীর ব্রিজ, কিন্তু আমরা নেব বাম দিকের রাস্তা। এই তো এসে গেছি। এই যে নেচার ক্যাম্পের গেট। এই রাস্তা বেয়ে পাহাড়ে উঠলেই আবার একটা গেট পড়ে, সেটা পেরিয়ে ঢুকতে হয় সিধামোলা নেচার ক্যাম্পে। বাহ, শীতের দুপুরে কি সুন্দর লাগছে দেখুন। ওপাশে আবার পাহাড়ও উঁকি দিচ্ছে। রিসেপশনের ফর্মালিটিস কমপ্লিট করে আমাদের কটেজে যাব। আমাদের কটেজটা আবার একটু ঘুরে যেতে হয়। এই যে এটা আমাদের কটেজ। চলুন সবার আগে আমরা রুমগুলো ঘুরে দেখাই। এটা হলো একটা রুম। দাঁড়ান, আপনাদের রুম টুর আর জিনা দিচ্ছে। দেখো তো কি কি আছে, দেখো তো ঘরেতে। হ্যাঁ, এটা কি বলো? এটা একটা বেড। এটা তুমি উঠো না, তুমি উঠো না এর মধ্যে। মা, জম্বি থাকে? ওরে বাবা। বেড, ওয়ার্ডরোব সেসব তো আপনারা দেখলেনই। এদিকে টি ক্যাবিনেট আর ওদিকে একটা বাথরুম আছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই, আর জানলা থেকে একটা সুন্দর ভিউ দেখা যায়। আর এই হলো আর একটা রুম, মোটামুটি একইভাবে সাজানো আর এক্স্যাক্টলি সেম অ্যামিনিটিস। জানলা থেকে রিসর্টের রাস্তাটা ভিজিবল। কটেজের সামনের এই ফাঁকা জায়গাটা পেয়ে জিনার তো পোয়া বাড়ো। এই নেচার ক্যাম্পের ওই দিকটা মানে সামনের দিকটা কিন্তু মহানদী। গাছপালায় ঢাকা তো, তাই বোঝা যাচ্ছে না। এই গাছগুলো যদি না থাকতো তাহলে বুঝতে পারতেন যে একেবারে মহানদীটা ভিজিবল হয়ে যেত। আগে একবার কিচেনে যাই। এখানে অনেক কর্মী আছেন, তাদের বলে খাবার অর্ডার দিতে হয়। এখানে আমিষ নিরামিষ মোটামুটি সব ধরনের খাবার পাওয়া যায়, আর সাদা মাটা ওড়িয়া ঘরোয়া স্টাইলের ছিমছাম রান্না। বাচ্চার উপযোগী খাবারও অ্যাভেলেবেল। আর এদিকে একটা ওপেন ডাইনিং এরিয়াও আছে। শীতকালে কিন্তু এই জায়গাটায় বেশ সুন্দর বারবিকিউ হতে পারে। ওড়িশা নেচার ক্যাম্পের অন্তর্গত সিধামোলা নেচার ক্যাম্প। চলুন এবারে আপনাদের আস্তে আস্তে রিসর্টটা চারপাশটা ঘুরে দেখাই। রিসর্টটা চারপাশটা ঘুরে দেখলে আপনাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। আমার নিজের ভীষণ ভীষণ ভালো লেগেছে। একেবারে গেট থেকেই স্টার্ট করি, তাহলে এরিয়াটা বুঝতে হয়তো একটু সুবিধা হবে। গেটে ঢুকেই ডান দিকে পড়ে রিসেপশন আর একটা ওয়াচ টাওয়ার। বাম দিকে কটেজ স্টার্ট হচ্ছে। আর সামনের এই রাস্তাটা দিয়ে কিছুটা এগোলে আমাদের কটেজগুলো পাবো।
এই দেখুন, আই লাভ সিধামুলা। আগে এই জায়গায় একটা পার্ক ছিল, সিধামুলা ইকো ট্যুরিজম পার্ক। সেই জায়গাটাকেই এক্সটেন্ড করে বর্তমানে গড়ে উঠেছে সিধামুলা নেচার ক্যাম্প। এটি ওড়িশা ইকো ট্যুরিজমের অন্তর্গত একটা গভর্নমেন্ট প্রপার্টি। এইগুলো হচ্ছে স্টাফ কোয়ার্টার। এখানে অনেক স্থানীয় মানুষ কাজ করেন আর তারা এখানেই থাকেন। সপ্তসজ্জার মতো এখানেতেও স্টাফদের সাথে কমিউনিকেশন একটা প্রবলেমের। এখানে অনেক স্টাফ, কিন্তু সকলেই মোটামুটি স্থানীয় ভাষায় পারদর্শী। হিন্দি জানা লোকজনের সংখ্যা খুব কম, বাংলারও ছেড়েই দিন। তাই আমরা কেমনভাবে কি চাইছি এটা বোঝানোটা একটু টাফ ব্যাপার, কিন্তু বুঝিয়ে দিতে পারলে খুব যত্ন আত্তি করেই সেই সার্ভিসটা পাওয়া যায়। আমরা যেদিন ফিরলাম এখান থেকে সেই কথাটা একটু বলি, যেটা আমাদের সত্যি মন ছুঁয়ে গেছে। আমরা যখন ফিরলাম একদম ভোর 7:30 এখান থেকে চেক আউট করার কথা। অত সকালে নিশ্চয়ই ব্রেকফাস্ট পসিবল না, তাই সেই প্রত্যাশাও আমরা করিনি। তো ওনারা যখন শুনলেন যে আমরা সকাল 7:30 এখান থেকে বেরোবো, তখন আমাদের বললেন, না, একটু ব্রেড আর বাটার লাগিয়ে একটা 2টো ডিম সেদ্ধ আমরা করে দিতে পারবো। আমাদের বাড়ি থেকে আপনারা যাবেন আর সকালে না খেয়ে যাবেন। তো এই কথাটা সত্যি খুব মন ছুঁয়ে গেল। এই ক্যাম্পটা নেচারের এত কাছাকাছি, জানেন, বাথরুমের মধ্যে ব্যাঙ চলে এসেছিল। তো ব্যাঙ দেখে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু এই যে রিসর্টের কর্মীরা, তাদেরকে ডাকতেই হাসি মুখে সেই ব্যাঙ তারা ফেলে দিলেন। এবং রিয়েলাইজ করলাম সত্যি মানুষগুলো নেচারের কত কাছাকাছি থাকে। ব্যাঙটিকে হাতে করে আদর করে নিয়ে গিয়ে আবার জঙ্গলে ছেড়ে দিলেন। পার্কিংয়ের তো এখানে অনেক জায়গা। অন্য সব কটেজগুলোর ক্ষেত্রে ক্যাম্পের ফ্রন্ট এরিয়াতেই পার্কিং প্লেসটা, আর আমাদের 5-6 কটেজটা যেহেতু ঘুরে যেতে হয়, তাই ওটার পার্কিং একদম কটেজ লাগোয়া। এই দিকে রয়েছে বাকি কটেজগুলো। এখানে মোট 4টে টুইন কটেজ আছে আর 8টা প্রিফ্যাব্রিকেটেড কটেজ রয়েছে, মানে মোট 12টা রুম আছে। আমরা ছিলাম পিএফটি বা প্রিফ্যাব্রিকেটেড কটেজগুলোয়। প্রতিটা কটেজে আমাদের ট্যারিফ পড়েছে 3,500 টাকা পার নাইট, ডাবল শেয়ারিং হিসাবে। আর এখানে আর একটা নিয়ম আছে যে যদি ডাবল শেয়ারিংয়ের থেকে একজন বেশি কেউ থাকেন, তাহলে এক্সট্রা 1000 রুপিস পার পার্সন হিসেবে দিতে হবে। জিনার যেহেতু 4 বছর বয়স হয়ে গেছে, তাই ওর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই 1000 টাকাটা দিতে হয়েছে। আর এদিকে একটা কিডস প্লে এরিয়া রয়েছে, সেটা তো এখন মোটামুটি জিনারই দখলে। বাচ্চাদের আউটডোর খেলাধুলোর কিন্তু অনেক কিছুই আছে এখানে, ওরা অন্তত বোর হবে না। পাশে আবার একটা ডরমেটরি আছে, দাঁড়ান জানলা দিয়ে যেটুকু দেখতে পাচ্ছি দেখাই আপনাদের। বেশ অনেকখানি জায়গা আসলে। ভেতরে গোল গোল ঘুরে সেই ডাইনিং হলের কাছে এসে পৌঁছালাম, সেই বারবিকিউ এর ওপেন ফুড কোর্টটা। এখন যাচ্ছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনু ভাত, আলু বিনস ভাজা, স্যালাড, মাছ, ডিম। যাই হোক, তো আজকে লাঞ্চ টাঞ্চ সেরে একটু আশপাশটা ঘুরে দেখতে যাচ্ছি। মহানদী আবারও আমাদের পথ দেখাচ্ছে। রাস্তায় দেখছি বাজরার চাষ হচ্ছে। আবার সেই সুন্দর রাস্তাটা, ভালো লাগছে না দেখতে? সেই যখন আসি এ পথেই তো এলাম, মনে পড়ছে? মিনিট 40 পথ অতিক্রম করে পৌঁছে গেলাম নীলমাধব মন্দির দর্শনে।
নীলমাধবের মন্দির একেবারে মহানদীর ধারে। এখানে দেখছি মহানদীতে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। ওড়িশা রাজ্যকে তো মোটামুটি মহানদী আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, তাই ওড়িশায় এসে মহানদী বহুবার নানান জায়গায় ক্রস করতে হয়। এবারের ট্রিপেই তো কতবার যে তার সাথে দেখা হলো, কিন্তু মহানদীকে ছুঁয়ে দেখা এই প্রথম। চলুন, বেলা পড়ে এসেছে, নৌকা বিহার সেরে মন্দির দর্শনে যাব। এখানে ঘাটেই নৌকা বাঁধা থাকে, পার হেড 200 টাকা নিল আমাদের। ঘোরালো আধ ঘন্টারও কম, তাই সত্যি বলতে কি মন ভরল না। তবে মহানদীর বুকে কিছুক্ষণের জন্য হলেও বেশ অন্যরকম একটা সময় কাটলো। নীলমাধব মন্দির, বিষ্ণু এখানকার পূজ্য দেবতা। কথিত আছে স্থানীয় শবর জনজাতির প্রধান বিশ্ব বসু আরাধনা করতেন কিতুং দেবতার, আর বলা হয় সেই কিতুংই বর্তমানে নীলমাধব রূপে পূজিত হন। মন্দিরটা কিছুটা পুরীর জগন্নাথ মন্দির আদলে তৈরি। আজ মনে হয় কিছু বিশেষ দিন আছে, বহু স্থানীয় মানুষ পুজো দেবার জন্য লাইন দিয়েছেন। কত বাঁদরের উৎপাত দেখেছেন এখানে। এই দিক দিয়ে নামা যাবে, চলো। আমরা প্রসাদ হিসেবে পেলাম রাবড়ি। এই মন্দির ঢুকতে বাইরে দেখলাম একটা সেভ নেচার এসব দিয়ে একটা বড় বোর্ড লাগানো রয়েছে। তো এই ভেতরে লোকে যে খাচ্ছে, কাগজের এতে ঠোঙাতে পায়েস খাচ্ছে বা মিষ্টি খাচ্ছে, খাজা খাচ্ছে, ওগুলো ফেলার কোনো পার্টিকুলারলি জায়গা নেই। আমি জিজ্ঞাসা করলাম, তো বলছে যে বাইরে ফেলে দাও, ছড়ে দাও মন্দিরের ক্যাম্পাস থেকে। তো এটাই আর কি, মানে এখানে এই সেন্সগুলো আমাদের খুব কম। প্রকৃতিকে বাঁচাতে হলে যে ফার্স্ট স্টেপ যেটা, সেটাই পালন হচ্ছে না। সন্ধেও হয়ে আসছে, তো ফেরা যাক। এই গোধূলির কোণে দেখা আলোতে এই রাস্তাটা আর দূরের পাহাড়টা কি অপূর্ব সুন্দর লাগছে। রাতের সৌন্দর্য কিছুটা এরকম। রাত্রিবেলা জঙ্গলের নিস্তব্ধতা আর এই খুটখুটে অন্ধকার গোটা পরিবেশকে একটা অন্য মাত্রা দান করেছে। আপনারা যারা নির্জনতা পছন্দ করেন, একটু শহরের কোলাহল থেকে দূরে থাকতে পছন্দ করেন, তাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে, এই আমি কথা দিলাম। আর ডিনার টেবিলেও আজকে জমজমাট, রুটি আর চিকেন সহযোগে। গুড মর্নিং। আজকে আমাদের এই বছরের ট্রিপের লাস্ট দিন সিধামূলাতে। সিধামূলা নেচার ক্যাম্পে আমরা কাল থেকে আছি, আর আগামীকাল বেরিয়ে যাব এখান থেকে। সকাল সকাল রওনা দেব। তো সকালে উঠে এখন দেখি চারদিক কুয়াশা। এটা একটা পাহাড়ের উপরে এই নেচার ক্যাম্পটা, কিন্তু কালকে যখন এসেছিলাম মহানদী দেখা যাচ্ছিল, এখন এত কুয়াশা, উপর থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। ইভেন দূরের যে পাহাড়গুলো সেগুলো বোঝা যাচ্ছে না, এত কুয়াশা আছে। আমি যখন হাঁটছি যেখানটাতে, আমাদের অ্যাকচুয়ালি যে দুটো কটেজ দিয়েছে সেটা হচ্ছে PFT 56, মানে প্রিফ্যাব কটেজ, টুইন কটেজ 5 আর 6 নম্বর। তো এইটাই একদম এই নেচার ক্যাম্পের লাস্টে একটা, মানে একটু উঁচুতে
এটা আর কি। বাকি কটেজগুলো সব এর থেকে একটু নিচু নিচু করে। তো আমাদের কটেজের উপরের জায়গাটা থেকে ভালো মহানদীর ভিউ দেখা যায়, মানে এটাই সব থেকে ভালো 360 ডিগ্রি ভিউ পাবেন এই দুটো কটেজ থেকে। চলুন আপনাদের বাকি জায়গাগুলো একটু দেখাই। এই দেখুন, এইখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, আর এই যেই রাস্তাটা গেট থেকে আসছে এইটাই সোজা হয়ে এরকম ঘুরে এই কটেজে উঠে যাচ্ছে। এই ওয়াচ টাওয়ার যেটা আমি নিচ থেকে দেখাচ্ছিলাম, আর গাড়ি একদম সাইডে রাখতে পারবেন কটেজের পাশেই। এই আমাদের কটেজ। আর এইখান থেকেই মহানদীর খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু এখন দেখুন চারদিকে একদম কুয়াশাতে ঢেকে গেছে। ইভেন দূরে এই যে পাহাড়টা দেখছেন, এটাও অলমোস্ট দেখা যাচ্ছে না, কুয়াশা থেকে অবস্থা দেখুন। আর এই যে ওয়াচ টাওয়ারটা আছে, চলুন এটার উপরে উঠি একবার। In complete silence. এই ওয়াচ টাওয়ারটা এখন পুরোপুরি মনে হয় তৈরি হয়নি, কারণ কোনো রেলিং বা কিছু নেই। আশা করি আগামী দিনে এটা হয়ে যাবে। আপাতত উইদাউট রেলিংই একটা ডেঞ্জারাসই আছে। তো আমাদের কালকে বলছিল যে এই কটেজটার অনেকগুলো ইউএসপি আছে, মানে এক তো যে জায়গাটা দেখছেন পিছনে, এখানটাতে আপনারা সন্ধ্যাবেলা শীতকালের টাইমে এলে, এরকম সময় এলে বনফায়ারও করতে পারেন। গাড়ি রাখার তো বললামই, খুব ভালো ব্যবস্থা আছে একদম কটেজের পাশেই। আর যেহেতু এই কটেজটা অনেকটাই মানে অন্যান্য কটেজগুলোর থেকে আলাদা, তো বেশ একটা ভালো প্রাইভেসিও পাবেন। মানে এই এরিয়াতে, মানে এই নেচার ক্যাম্পটাতে আমরা এই দুটো রুমই PFT 5 and 6 এই দুটোই বেস্ট বলতে গেলে। আর আরেকটা জিনিস যেটা আমাকে সবসময় ডিসঅ্যাপয়েন্ট করে বাইরে ঘুরতে গেলে, আসলে আমাদের দেশে বেসিক্যালি, যেটা হচ্ছে যে এই যে পরিবেশ, প্রকৃতি, এগুলোকে আমরা পরিষ্কার রাখতে একদম পারি না। মানে আমাদের এই বেসিক সেন্সটা, সিভিক সেন্স যেটাকে বলে, যে আমাদের নোংরা আবর্জনাগুলো একটা পার্টিকুলার জায়গায় ডিসপোজ করা উচিত, যেখানে সেখানে ফেলে দেওয়া উচিত না, এই বেসিক আর্জ, মানে কি বলবো, বেসিক যে সেন্সটা, বেসিক ডিউটি বলতে গেলে, এটা আমাদের কারোর মধ্যেই নেই।
আর সেটার জন্য যেটা হয়, যেটা আমার আমার ফিল হয় যে আমরা যখন যাচ্ছি গাড়িতে করে কোথাও, রাস্তায় দাঁড়ালাম, কিছু খাচ্ছি, আর যখন দেখি রাস্তার চারপাশে এরকম পড়ে রয়েছে নোংরা, মানে ওই ডিসপোজ করা প্লেট, কাগজের প্লেট বা প্লাস্টিক বা এরকম কিছু, তো নিজেদের ভেতরে তখন আসে যে এই যে মানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো কিছু খাবার খেলে রাস্তায় দাঁড়িয়ে সেটাকে পলিথিনে ক্যারি করে আবার নিয়ে আসি, মানে কোনো কিছু রাস্তায় ফেলি না, গাড়ির মধ্যে কোনো একটা জায়গায় সেটাকে রেখে দিই, ইভেন হোটেলে এসে সেটাকে ডিসপোজ করে দিই। বাট ওই রাস্তায় ওরকম দেখলে যেটা নিজেদের মধ্যে আসে যে সবাই করছে যখন আমরাও করে দিই, তো আলটিমেটলি নিজেদের মধ্যে যে ডিসিপ্লিনটা আসে সেটাও মানে এইসব নোংরা দেখে আর রাখা যায় না। তো এই সেন্সটা যদি সবার মধ্যে আসে যে সব কিছু একটা জায়গায়, পার্টিকুলার জায়গায় ডিসপোজ করা উচিত, সুন্দর এই প্রকৃতির মধ্যে এটাকে ফেলে দেওয়া উচিত না, এইটা আমাদের মধ্যে খুব আসা উচিত। ইভেন যদি দেখায় আপনাদের এই সুন্দর, এই এত সুন্দর একটা নেচার ক্যাম্প বানিয়েছে, কিন্তু দেখুন জাস্ট চারদিকটা, আমাদের জাস্ট এই কটেজের সামনে প্লাস্টিকের বোতল, বিয়ারের বটল, ওখানে দেখুন বিয়ারের বটল, ওয়াইনের বটল, সব প্লাস্টিকের, চিপসের প্যাকেট সব এখানে ডিসপোজ করে দিয়েছে। এই জিনিসটাই খুব ডিসঅ্যাপয়েন্টিং। আই হোপ সবার মধ্যে এই সেন্সটা আসবে যে এই প্রকৃতিটাকে ঠিক রাখার দায়িত্ব আমাদের সবার, তাই না? এটা খুব বেশি কিছু ব্যাপার তো না, মানে যেটা আপনারা ইউজ করছেন, যেটা আপনারা খাচ্ছেন, সেটাকে একটা পার্টিকুলার জায়গায় ডিসপোজ করা। ইভেন কালকে ওই যে আমরা টেম্পলটাতে গিয়েছিলাম, যেটা বলছিলাম যে একটা হোর্ডিং টাঙানো রয়েছে সেভ নেচার, অথচ ওখানে যে প্রসাদ দিচ্ছে, ভোগ দিচ্ছে, সেই ঠোঙা মানে সেই খাবারের প্লেটগুলো ডিসপোজ করার কোনো একটা বিন পর্যন্ত রাখিনি। পুরোহিতরা বলছে যে আপনি বাইরে ফেলে দেন। দ্যাটস জাস্ট রিডিকুলাস। এইটা গভর্নমেন্ট থেকে পুশ করতে হবে, কারণ যেহেতু আমাদের সাধারণ মানুষের এই বেসিক সেন্সটা নেই, যে কোনোভাবে এটাকে মানুষের মধ্যে আনতে হবে। উড়িষ্যাতে তো আমি খুব দেখছি এই জিনিসটা, মানে মানুষের মধ্যে একদমই নেই এই সেন্সটা। পাহাড়ে কিন্তু আপনি এটা পাবেন না, পাহাড়ে কিন্তু লোকেরা অনেক ডিসিপ্লিন। আমি জানি না এখানের আমাদের বাংলা উড়িষ্যার লোকেরা এটাকে এত ডিসরিগার্ড করে কেন। আমরা বেশ গড়িমসি করে একটা স্লো মর্নিং কাটাচ্ছি, কোথাও কোনো তারার লেশমাত্র নেই। এমন একটা সুন্দর জায়গাকে তো এভাবেই উপভোগ করতে হয়। আজকের ব্রেকফাস্টে বলেছিলাম লুচি, তরকারি, সিমুইয়ের পায়েস আর উপমা। খেয়ে নিয়ে এবার একটু বেরোলাম। আপনাদের কালকে আসার সময় দেখিয়েছিলাম সামনে মহানদীর ব্রিজ পড়বে, এই সেই মহানদীর ব্রিজ। মহানদী এখানে খুব চওড়া, তাই বেশ দীর্ঘ এই ব্রিজটা। আমরা এখন দেওঝাড় ওয়াটারফল দেখতে যাচ্ছি। সিধামুলা নেচার ক্যাম্প থেকে মোটামুটি 30 মিনিটের রাস্তা। আর এই রাস্তাটা একবার দেখুন, কি অপূর্ব অপূর্ব সুন্দর। দেওঝাড় জলপ্রপাত যাবার পুরো রাস্তাটা ভীষণ ভীষণ ফটোজেনিক। ক্যামেরা তো অফই করতে পারছি না। যে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে কটা ফটো তোলার লোভ তো সামলাতেও পারলাম না। যাই হোক, এসে পৌঁছালাম দেওঝাড় ওয়াটারফলে। কিছুটা দূরে গাড়ি পার্ক করে মোটামুটি ওই মিনিট 10 হেঁটে পৌঁছতে হয় দেওঝাড় ওয়াটারফলের কাছে। আমাদের মতো অনেক মানুষই এসেছেন আজকে ওয়াটারফল দেখতে। জঙ্গলে মোড়া রাস্তাটা, দুপাশে বাঁশঝাড়,
আর মাঝে মাঝে উইয়ের ঢিপি। আর এই রাস্তাটা খুব একটা চলতে এখনও অবধি কষ্ট হচ্ছে না, কারণ পুরোটাই তো ছায়া। হ্যাঁ, পুরোটাই তো ছায়া। আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাবও রয়েছে, এখন গরমের তাপটা ওরকম লাগছে না, তো কমফোর্টেবলি বেশ হেঁটে যাওয়া যায়। অ্যাটলিস্ট এখনও অবধি কমফোর্টেবলি যাচ্ছি। ট্রেকিং সেই অর্থে নেই, একদম ঠিকঠাকই রাস্তা, বাঁধানো রাস্তা পুরো পাথরের, তো অসুবিধা হবে না। আপনাদের দেখাই কিভাবে ঝর্ণার জল এখানে যাচ্ছে, বয়ে যাচ্ছে। আমরা তো ঝর্ণার কাছে পৌঁছে গেছি। আপনাদের দাঁড়ান ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। বেশিক্ষণের পথ না, একদম অল্প পথ, মোটামুটি মিনিট 10 সময় লাগবে হাঁটতে, স্লো হাঁটলে। আর 10 মিনিটের বেশি না। বাহ, বেশ লাগছে। খুব বেশি পরিমাণ জল নয়, ছোট ছোট 3টে স্ট্রিম, বাট একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে রেখেছে। পাশেই তো ঘন জঙ্গল, বেশ লাগছে, বেশ লাগছে। এমন সুন্দর পরিবেশে আমরা তো অনুভূতিগুলোকে গুছিয়ে বলে উঠতে পারি, কিন্তু বাচ্চারা তো সেভাবে পারে না। জিনা তাই বোধহয় ওরা এই হ্যাপি ডান্সের মাধ্যমে সেটাকেই এক্সপ্রেস করছে। একটু আগে জানেন, চুপচাপ অনেকক্ষণ বসেছিল ঝর্ণার দিকে তাকিয়ে। ওয়াটারফল দেখলাম, ওয়াটারফলে বেশ কিছুটা সময় কাটালাম, প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো ছিলাম। বেশ ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে, তার সঙ্গে ওয়াটারফলের স্ট্রিমগুলো তো আপনারা দেখতেই পেলেন, সুন্দর ঝর্ণার আওয়াজ, চারপাশটা ভীষণ রকমের শান্ত। আর ওই যে চারদিকটা নীরবতা, আর তার মাঝে যে ঝর্ণার জলের আওয়াজ, সেটা সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল, আমাদের খুব ভালো লাগলো। আবার সেই রাস্তাটা দিয়ে ফিরছি। এই রাস্তাটা আমার এত ভালো লেগেছে, আর এক টুকরো তাই ব্লগে রেখে দিলাম। নেচার ক্যাম্পে ফিরে লাঞ্চ টাঞ্চ সেরে জানতে পারলাম কাছাকাছি একটা মন্দিরও আছে, রাম মন্দির। হাতে এখনো বেশ কিছুটা সময় আছে দেখে ভাবলাম তবে ঘুরেই আসি। নেচার ক্যাম্প থেকে রাম মন্দির 1 ঘন্টার একটু বেশি সময় লাগে। মন্দিরটি অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি। উদ্বোধনও নাকি হয়েছিল এক্স্যাক্টলি সেম ডেটে। মন্দিরে কিন্তু বেশ ভিড়, আর এই শেষ বেলায় সূর্যের আলো যখন চুইয়ে এসে পড়ছে মন্দিরের গায়ে, বেশ বেশ সুন্দর লাগছে। চলুন গোটা মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই। আর ওদিকে হচ্ছে যজ্ঞ। এই যজ্ঞ নাকি দিবারাত্র মানে 24 ঘন্টা চলে। এই রাম মন্দির দর্শন করেই শেষ হলো আমাদের আজকের দিন, আর রাত পোহাতেই শেষ হলো আমাদের 3 স্টপ ওড়িশা রোড ট্রিপ। যখন 7:30 বাজে আমরা বেরোলাম। 11 ঘন্টার দীর্ঘ পথ এখান থেকে। ক্লান্ত শরীর আর শান্ত মন নিয়ে শুরু করলাম ঘরে ফেরার যাত্রা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। গোটা সিরিজটা আপনাদের কেমন লাগলো
কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। খুব শীঘ্রই আসছি 2026-এ আমাদের প্রথম ট্রিপের ভিডিও নিয়ে। আবার একটা টান টান রোড ট্রিপ হতে চলেছে। ভালো থাকবেন, টাটা।